মাসে 118 জন শিশু, মানে একটা দিনে একজনের বেশি করে শিশু শুধু রেপড হয়েছে। এটা আপনি চিন্তা করলে কেমন মাথাটা ঘুরে ওঠে যে কি এক অসুস্থ সময়ে অসুস্থ দেশে বাস করছি। এবং এইটা আসলে কেন, মানে আমরা কি একাই অসুস্থ, নাকি এই যুগটা অসুস্থ, না কি সমস্যা? তা আমি যদি আমাদের একজন আইনজীবী হিসেবে আমি বলি, আমাদের কিন্তু সমস্যার গোড়ায় হাত দিতে হবে। আমরা সবাই উপরে কথা বলি, আমরা কিন্তু গোড়ায় হাত দেই না। আসলে এখানকার কজ কোরিলেশন যেটা আর কি, প্রথমত হলো আপনি এরকম একটা ঘটনা ঘটলে আমাদের যে সামাজিক একটা যে ব্যাকল্যাশ আছে, ব্যাকল্যাশের কারণে বেশিরভাগ সময় রিপোর্টেড হয় না। তো 1000 কেস হলে 100টা কেস রিপোর্টেড হয়, মানে থানায় কেস দায়ের করা হয় অথবা কোনো না কোনোভাবে রিপোর্টেড হয়। যেটা ধরেন আইন সালিশ কেন্দ্র, বেলা, ওনারা হয়তো ব্লাস্ট, এনারা হয়তো এটাকে রিপোর্ট করে। সে 100টার মধ্যে মাত্র একটি কেস শেষ পর্যন্ত রায়ের মুখ দেখে, তাও হয়তো অনেক বছরে। এই 100টির মধ্যে একটি কেস রায়ের মুখ দেখে। আমি কিন্তু বলছি না রায়টা বাস্তবায়ন হয়, শুধু রায় হয়। এরপর রায় বাস্তবায়ন হয় কিনা সেটা তো যদি পার্সেন্টেজ করতে যাই, তাহলে আসলে আর হতাশা ছাড়া কিছু বলার থাকে না। রামিসার মা একটা মিথ্যাবাদী। আইনজীবী বলছে যে তার পূর্ণাঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। আমি আজকে 2 দিন ধরে ট্রায়াল হচ্ছে কোর্টে, আপনারা জানেন, সেই শিশু রামিসা ধর্ষণের হত্যাকাণ্ডের। আমার খুব আফসোস লাগে, দুঃখ লাগে যখন কোর্টের খোঁজ খবর নেই, খোঁজ খবর চাই। মানুষ কেন এই দেশে বিচার চায় না, তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন যদি ঢাকা সিএমএম কোর্টে যান, যে সেখানে কি হচ্ছে। একজন মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতেছে মা হচ্ছে মিথ্যাবাদী, রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাতটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। তার মানে কি, যে এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। কারণ একজন মা, একজন বাবা, তারা তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তাদের নারী ছেঁড়া ধন, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা বিচার চাইতে গেলে তাদের এরকম বাজে কথা শুনতে হয়, তারা মিথ্যাবাদী। আদালতে এখন কোর্টে ফাইট করতে হচ্ছে। আমি যতদূর এখন পর্যন্ত তথ্য পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে এই বিচার আদৌ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ বিচার করতে হলে লাগে বিচারের প্রুফ। এই শিশু বাচ্চাটিকে দেখেন, তার আইনজীবী বলছে যে তার সঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। এই মামলা 50% হালকা হয়ে গেছে। এবং যে সকল তথ্য প্রমাণ দিতে হয়, এটা দিয়ে আমার মনে হয় না যে রামিসার পরিবার কিংবা আমরা সঠিক বিচার পাবো। আমাদের এইভাবেই ভুগতে ভুগতে একসময় এই কেস ভ্যানিশ হয়ে যাবে। কারণ যুক্তি, প্রমাণ, তর্ক যেদিকে আগাচ্ছে তাতে আমি লক্ষণ খুব কম দেখতে পাচ্ছি। দেখেন, এই দেশে আসলে এই মারা যাওয়াটা কিংবা এরকম বিচারহীনতা দুর্ভাগ্য না, দুর্ভাগ্য হচ্ছে একটা শিশু, বিশেষ করে একটা কন্যা শিশুর বাংলাদেশে জন্ম নেওয়াটা হচ্ছে অপরাধ। বাংলাদেশে একটা কন্যা শিশু জন্ম নেওয়াটা মনে হচ্ছে এখন আমার কাছে যে বোধহয় পাপ, কোনো পাপ করেছে। মুজিবুর আইসে, মুজিবুরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবুর আইসে আমার লাগে এসব করছে, আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেব, আর নলে আমারে আর আমার জামাইরে মাইরা ফেলাইব। আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপনি আমি গাছতলা আমার লয়ে গেছি। গাছতলা লওয়ার লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। এটা রাতের 11টার দিক দিয়ে করছে। 20 তারিখে রানা আছে না, রানা নামের একটা ছেলে আর একটা মাস্ক পরা ছেলে এসে, চিনি না, মানে ছেলেটাকে আমি চিনি না, কোনো সময় দেখিই নেই আমি ওকে।
পরে আইসে, পরে রানা আমার কয়েকদিন বেতন মানে আমার অনেক জ্বালাইছে আর খারাপ খারাপ কথা কইছে। পরে ঘরের দরজা তো নর্মাল মানে ধাক্কা দিলে যেত সিটকে ধাক্কা দিলে খুলে যাব। পরে আমার লগে ধাক্কা দিয়ে আমার মুখ আটকে, পরে আমার লগে এইসব করাইছে, এসব করছে আমার সাথে। পরে একটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে তুই যদি বলে যাস তাহলে তোকে আমি মাইরা ফেলাবো আর ভিডিও ভাইরাল করে দেবো। তার লিগা মুখ বন্ধ করেছিলাম। তারপর দিন আইসে, নামটা কি জানি, এই মজিবর আইসে, মজিবরের বউ বাইরে পাহারা দিছে আর মজিবর আইসে আমার লগে এসব করছে আর কইছে যে আমার ভিডিও আছে ওর কাছে, বলছে যে ছাইরা দেবো আর নইলে আমারে আর আমার জামাইরা মাইরা ফেলাইব। এই কথা বলছে। পরে মানে আমার জামাইরা আমার স্পর্শ করতে দিনে, মানে তুমি দূরে থাকো আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বুঝছে। পরে আবার পরের দিন আইসে ম্যানেজার নিয়ে আইয়া আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমি তো এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আমি গাছতলা আমার লয়ে গেছি। গাছতলা লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমার মাথায় বাড়ি মারছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে আমারে সকালবেলা আইসা আমারে খুইলা দিছে, ছিল রানা, মুজিবর, মেহেদি, তারপরে সাকিব, ওই ছাড়া নাম জানি না, কোনো সময় দেখি নাই। আমার লগে এইসব হয়েছে। তারপরের দিন আয়া ছলের মায় আমার বান খুইলা দিছে, হাতের বান, ময়ের বান খুইলা দিছে। তারপর দিয়ে আমার জামাই সকাল ভোরবেলা আইছিল, এর মধ্যে আমার জামাই আমার মানে কাজ করতে ধরছে। এর মধ্যে আমি আমার জামাইরে কাছে যে তুমি দূরে থাকো, আমার এই জায়গায় মরণ, তুমি আমার এনতে লইয়া যাও। আমার জামাই কো এই জায়গায় কি এর মরণ, তুই আমার কো, আমি এই জায়গায় মরণ আছে আমার, তুমি আমার এই জায়গাতে লইয়া যাও। পরে আমার বাইরে ডাকাইছে। পরে আমার বাইরে কইলাম ভাই এরকম আমার লগে এইসব হয়েছে। একবার আইসে রাতের 11টা, একবার আইসে রাতের 1টা, একবার আইসে রাতের 3টা, এরকম হয়েছে আমার সাথে। পরে আমার ভাই কী করলো, আমার ভাই আর আমার জামাইদেরা ওদের মারলো। মারার পর পুলিশ আনছে, পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে। পরে সবাই না স্বীকার করতেছে যে এটি বলে নাই গা। পরে আমার মারা বলছে আমাকে না এলে বলে আমার খুব মায়েরা ফেলাইবো, মানে আমার এই জায়গায় রাখবো না। আমার বলতেছে তখন আমি মামলা করবো, হুমকি দিচ্ছে আমার ওই জায়গায় থাকতে। এর লেগে 11 দিন আমি হসপিটাল আমার ভর্তি রাখছে। পরে আলতা করাইছে, পরে রক্ত নিছে, পরে চেক করছে, চেক করে মারার দাগ খুঁজছে, পরে পুরো আসলে মায়ের দাগ দেখছে। পরে আমার সাথে পরে করে নিয়ে গেছে, করেতে ছাড়তে চেনায় বলছে যে আমারে বলে ইয়াতে পাঠাই দিব, কাশিমপুর ইয়াতে কারাগারে পাঠাই দিব। আপনি একজন পুলিশ সদস্য, আপনার 17 বছরের কন্যা হারিয়ে গেছে, আপনি অভিযোগ করেছেন যে তাকে অপহরণ করা হয়েছে। আপনি কেন মনে করছেন যে তাকে অপহরণ করা হচ্ছে? আমি তো বাংলাদেশ পুলিশ সদস্য, তো পরিচয় জেনে গেছে। আমি বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত আছি। তো আমি সপরিবার নিয়ে বসবাস করি আদমদিঘিতে। আমার মেয়েকে আদমদিঘি থেকে অপহরণ করা হয়। সিএনজিতে বহিরাগত কি ছেলে পেলে আসে, আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়। ওখানকার স্থানীয় দোকানদারেরা দেখেছে। তারপর আমি তো ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আপনার ভাবি দৌড়ে যায়, ভাবি আসেন, হচ্ছে আপনার মেয়েকে নিয়ে আছে। তখন আপনার ভাবি আসতে মেয়েকে নিয়ে ওরা মনে করেন যে সিএনজি যুগে একবারে সান্তাহার দিকে, ওখানে রেল স্টেশন আছে, সান্তাহার দিকে নিয়ে চলে গেছে। তো যাক, আসার পর অনেক খোঁজাখুঁজি, আমি রেল স্টেশন যত আছে সব খোঁজাখুঁজি করে মেয়েকে যখন পাই না, তখন তো অপহরণ হয়েছে। আমি তো জানিয়ে গেলাম, দেখছে লোকজন। তখন আমি যে থানায় কর্মরত, ওই থানায় আমি মামলা করতে গেলাম। ওসি মামলা নেয় না ভাই। ওসি আমার কাছে টাকা চাই, টাকাটা তোমার মেয়েকে আমি দিনের মধ্যে উদ্ধার করে দিচ্ছি, কিভাবে করে দেওয়া লাগে। তখন আমি বললাম, স্যার আমি কনস্টেবলের চাকরি করি, আমি কয় টাকা বেতন পাই, আর আমি এই ডিপার্টমেন্টে 22 বছর শ্রম দিলাম। আপনি আমার কাছে এই কথা বলতেছেন, স্যার কোনো কথা হলো? আমি তো অনেক অফিসারের সঙ্গে চাকরি করছি, কত ভালো ভালো স্যার পাইছে, আপনি কথা বলেন তুমি এখান থেকে যাও, কিভাবে কি করা লাগে আমি মামলা করবো, যাও। মামলা দিবেন না? আমি মামলা নিব না, আমার মামলা নেই, কাগজ দিয়েছি অনেক, সে মামলা নিবে না। তখন আমি বাধ্য হয়ে এক পরিচিত আমার ডিআইজি স্যার আছে, ওনাকে ফোন করলাম। উনি কাছে ওসিকে ফোনটা দেও, তো ওসি স্যারকে ফোন দিলাম। ওসি স্যার সঙ্গে যখন কথা বললো, তখন উনি মামলা তো করলেন, তখন একটা জিডি নিল। সে জিডিটা ছিল অনেক নর্মাল জিডি। আমি পিতা হিসেবে তখন আমার মেয়ে হারা গেছে, তখন পাগলের মতো জিডি কি লেখলো না লেখলো তখন আমি দেখিনি। পহেলা আমার মেয়ে অপহরণ হয়, তারপর আমরা জানতে পারি যে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে। থানায় মামলা করতে চাই, কিন্তু থানায় মামলা নেয় না। তারপর আমরা কোর্টে মামলা করি। আপনার স্বামী কি করে? আমার স্বামী পুলিশে জব করে।
একজন পুলিশ সদস্যর মেয়ে অপহরণ হয়েছে, সেই অপহরণের পরেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি তার মেয়ে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমার কিছু বলার নেই, আমি বলতে 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 আর কিছু বলার নেই। আমার মেয়েকে আমি চাচ্ছি, আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, মানে আমি কি করব, করার আমার আর কিছু নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনিও একজন বাবা, আপনি আমার মেয়েকে পাওয়ার ব্যবস্থা করে দেন। এখন আপনিই পারেন, আপনি আমাদের শেষ ভরসা। এই জন্য আপনার কাছে আসছি আপনাকে জানানোর জন্য। 1 তারিখে জিডি করার পর 3 তারিখে জয়পুরহাট জেলার 5বি থানা ওসি আমাকে ফোন কলের মাধ্যমে জানায় আপনার মেয়ে উদ্ধার হয়েছে, থানায় এসে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। তখন আমার মেয়েকে নিতে গেলাম, মামলার আয়ু এন্তাজুল হক, নারী কং, পুরুষ কং সবাই মিলে আমরা আমার মেয়েকে নিতে গেলাম 5বি থানায়। যায় ওসির কক্ষে ওসি, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল আর আসামিদের নিয়ে এক জায়গায় ওসি বৈঠকে বসছে। বসার পর ওসি, নাজমুল আর আসামিরা আমাকে বলে, না দাবি নামায় সই করতে হবে, আপনি মামলা করতে পারবেন না অপহরণ বিষয়ে কোনো, তাহলে আপনার মেয়েকে আমরা দিব, মেয়ে আমাদের কাছে আছে। এখনো কি থানা হেফাজতে আপনার মেয়ে আছে? এরা তো মেয়েকে গুম করে রাখছে, এরা তো নিজেই বলতেছে না দাবি সই করেন, মেয়েকে নিয়ে যান। যখন আমি দিতে অস্বীকার করলাম তখন ওসির সামনে থেকে চেয়ারম্যান আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। মেয়েক তো নিয়ে আসেনি, মেয়েক তো ওখানে হাজির করাইনি, কিন্তু নিয়ম যে কোনো মিটিং বা কিছু হলে পরে ভিকটিমকে নিয়ে তো এটা আলোচনা হবে, মেয়েকে না নিয়ে এসে আলোচনা হচ্ছে যে ওসি চেয়ারম্যান সবাই আমাকে শর্ত দেয়, না দাবি সই করেন, মেয়ে আমাদের বাড়িতে আসে, আমরা মেয়েকে নিয়ে এসে আপনার হাতে দেবো, না দাবি নামে সই করেন, মামলা করতে পারবেন না। একজন পুলিশ সদস্য হয়েও আপনি আইনি সহযোগিতা পেলেন না, আপনি কি মনে করেন যে বর্তমান অবস্থায় আইনি সহায়তা আসলে সাধারণ মানুষ পাচ্ছে? কোনোভাবেই না। আমি যদি পুলিশ সদস্য হয়, যদি আমি আমার মেয়ের বিচার পাচ্ছি না, একজন পুলিশের মেয়ে মানে অল বাংলাদেশ পুলিশের মেয়ে আমি মনে করি। আজকে যদি এটা ওসির মেয়ে হতো, ওসি কি ওখানে বসে থাকতো চেয়ারে? উনি দেখতেন যে 1 ঘন্টার ভিতরে মেয়ে কোথায় আছে দৌড়াদৌড়ি করতো। এসপির মেয়ে হলে কি করতো? আইজির মেয়ে হলে কি করতো? কতটা ভালো করে বলতেন। আমি কনস্টেবল বলে কি আমি মানুষ না? আমি বাংলাদেশের সাধারণ নাগরিক না? আমি একজন পিতা না? আমার 22 বছরের চাকরিকে আমি লাথি মারি? আমি চাকরি করবো না, আমার চাকরি দরকার নেই, আমার মেয়ে চাই। আমার সর্বপ্রথম আমার মেয়ে, এই মেয়ের জন্য আমি ছুটি চাই ওসির কাছে। আদমদিঘি থানা ওসিকে আমি বলি, স্যার আমার মেয়ে নাই, আমার মেয়েকে খুঁজতে হবে, আমাকে ছুটি দেন। ওসি আমার ছুটি পাও না, ছুটি আমাকে ওসি ছুটিতে সই করে না, ছুটি দিবে না আমাকে, ছুটি অগ্রগামী করবে না দরখাস্ত। লাস্টে বাধ্য হয় আমি অতিরিক্ত নোটিশ দেই ওসিকে যে আপনি ইয়া করেন, আমি কর্মস্থল ত্যাগ করলাম, আমার মেয়ে উদ্ধার না পর্যন্ত আমি কর্মস্থল ত্যাগ করলাম, এই নোটিশ নেন। তিনি ওটাও নিবে না, পাক মেরে ফেলে দেয়। তখন আমি সার্কেলের কাছে গেলাম, সার্কেল নিল। 3 বছরের বাচ্চা যখন রেপ হয়, 4 বছরের বাচ্চা যখন রেপ হয়, তার কোথায় পোশাকে নিয়ে থাকে? যে মহিলাটা বোরখা পরে যাচ্ছে সে যখন রেপ হচ্ছে, সেটা কিভাবে আপনি দেখবেন? পোশাক না, এখানে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এবং আমি বারবার বলছি, টক্সিক ম্যাসকুলিনিটি এখানে শুধুমাত্র যারা রেপ করছে সেক্সুয়াল প্লেজারের জন্য শুধুমাত্র করছে না, তার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বা আক্রমণাত্মক তাদের মনোভাব, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে এটাও আমাদের চিন্তা করতে হবে। তাদের দ্রুত বিচারের আয়ত্তে আনতে হবে স্বচ্ছভাবে, এবং তার পাশাপাশি এগুলো কেন হচ্ছে সেটা আমাদের চিন্তা করে খতিয়ে নিয়ে এসে সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেটা চেষ্টা করা লাগে। কেন একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার একটা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না? এইটাও আমাদের ভাবতে হবে। এবং এর আগে আসিয়ার যখন হয়েছিল তখনও যিনি আইন উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে 15 দিনের মধ্যে চার্জশিট করতে হবে, 15 দিনের মধ্যে হয়েছে। মাঝখানে যে এতগুলো ধর্ষণ হলো, বা কেন আইন উপদেষ্টা আগে বলার পরেও কেন আবার এরকম একটা রামিসার হত্যাকাণ্ড হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। রাদার দ্যান দ্যাট শুধুমাত্র বলা যে ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলাই দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা পরিবর্তন আনতে হবে। মাদ্রাসায় তারা পড়ান বলে, তারা হুজুর বলে তাদের যে 14 খুন মাফ হয়ে যাবে ব্যাপারটি তা নয়। তাদের মধ্যে শয়তানের প্রলোভন আরো বেশি থাকে। হেফজখানায় দেখা গেছে যে পুরুষ শিক্ষক কর্তৃক যারা ছাত্র তাদেরকেও অবৈধভাবে বিকৃত যৌনাচারের জন্য তাদেরকে বাধ্য করা হতো। মাদ্রাসাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে এটি উদ্বেগজনক হারে বাড়ছে। ব্যাপারটা এমন না যে আগেও ছিল না, হয়তোবা আগে তথ্য প্রবাহ অবাধ ছিল না, এজন্য হয়তোবা ঘটনাগুলি আসতো না, কিন্তু এই ঘটনা কিন্তু এর আগেও হয়েছে। এমনকি কিছু কিছু হেফজখানায় দেখা গেছে যে পুরুষ শিক্ষক কর্তৃক যারা ছাত্র তাদেরকেও অবৈধভাবে বিকৃত যৌনাচারের জন্য তাদেরকে বাধ্য করা হতো, এবং তাদেরকে মারলে পরে তাদের ওই জায়গাটি জান্নাতে যাবে, এই ধরনের কিছু বিকৃত কথাবার্তা তাদেরকে বলা হতো। তো আমরা মনে করি এইগুলি আসলে বিকৃত মানসিকতা। মাদ্রাসায় তারা পড়ান বলে, তারা হুজুর বলে তাদের যে 14 খুন মাফ হয়ে যাবে ব্যাপারটি তা নয়। তাদের মধ্যে শয়তানের প্রলোভন আরো বেশি থাকে। আপনারা জানেন যে যারা দিনের পথে থাকে তাদের প্রতি শয়তানের প্ররোচনা আরো বেশি থাকে। আমার মনে হয় তারা শয়তানের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তারা এই অবৈধ এবং অনাচারগুলির মধ্যে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে দরকার আমাদের সরকারিভাবে মাদ্রাসাগুলির সুস্পষ্ট সংখ্যা নির্ধারণ করা এবং মাদ্রাসাগুলির প্রতি যে নজরদারি সেটি বাড়ানো। সেক্ষেত্রে কওমি মাদ্রাসার যে বোর্ড আছে বেফাক, তাদের কাছেও আমি অনুরোধ জানাই যে আপনারাও এই কওমি মাদ্রাসাগুলিতে এই তৎপরতা জোরদার করুন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা আছে তাদের কাছেও আমি অনুরোধ জানাই আপনারা জোরদার করুন।
সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ে যেই উদ্যোগটি নিতে পারে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তারা সমন্বিতভাবে কিছু টাস্ক ফোর্স গঠন করতে পারে, যাতে কিনা মাদ্রাসাগুলিতে এই ধরনের ঘটনা ঘটার আগেই ছাত্ররা বা যারা ভিকটিম তারা যেন ঘটনাটি জানাতে পারে, তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য যে চাপ দেওয়া হয় সেটি যেন না হয়ে তারা যেন ঘটনাটি জানাতে পারে, প্রকাশ্যে আসতে পারে এবং কিছু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেই ভয়েও আসলে মানুষ সেই অপকর্মটি থেকে বিরত থাকবে। আমরা দাবি করছি এই যে অনাচারগুলি, এই যে অবৈধ বিকৃত যৌনাচারগুলির এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা দেখেছি ফেনীর যে নুসরাত হত্যাকাণ্ড সেটির কিছু মামলার অগ্রগতি এবং সেটির রায় আমরা দেখেছি, কিন্তু এর বাইরে আমরা কিন্তু এরকম কোনো একটি ঘটনারও রায় আমরা এখনো পর্যন্ত দেখিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে প্রকৃত দোষী তাকে বিচারের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করলেই আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলি কমে আসবে। একমাত্র শেখ হাসিনাই পারবে এই রাষ্ট্র চালাইতে, কারণ সে জানে এই রাষ্ট্রের কোন জায়গায় কি কলকাঠি আছে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এই ইলেকট্রিশিয়ানের কাজ যারা করে তারা যখন লাইনটা টানে ওই মিস্ত্রি বলতে পারবে যে কোন জায়গায় সে কি রাইখে গেছে, অন্য একজন আইসে কিন্তু খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। তো তারেক রহমান সাহেব তো কেবল আসছে, ওনার এই গতি ধরতে অনেক সময় লাগবে, অতক্ষণ তো দেশ থাকবে না, অতক্ষণে দেশ অধপতনে চলে যাবে। আর ওই লাইনে ধরতে হলে ওই মিস্ত্রিরই লাগবে, ওই যে শেখ হাসিনা ওই মিস্ত্রিরই লাগবে। এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, আইনের কোনো শাসন নেই। আমরা সেদিনকে দেখছি পুলিশকে দৌড়িয়ে মারে, পুলিশকে দৌড়িয়ে দাঁতলাই দেয়, পুলিশকে দৌড়িয়ে মানে হান্ডি বৃষ্টি, এটা নাই কেন? ওই 5ই আগস্টে ওই যে ইউনুস, শুধু ইউনুস এটা শিখেই গেছে, এটা ছাত্রদেরকে শিখেই গেছে কিভাবে পুলিশ মারতে হবে, কিভাবে ছাত্র মারতে হবে, কিভাবে জনগণ মারতে হবে, কিভাবে শেখ হাসিনাকে মারতে হবে।